এটা হলো আমাদের নতুন বাড়ি। মানতে হবে জিজুর পছন্দকে। যখন জিজু কোনো জিনিস পছন্দ করে একেবারে টপ ক্লাস পছন্দ করে। এই সব কিছু আমার সঙ্গেরই প্রভাব। আচ্ছা তাই? তা নয় তো কি? মিথ্যে বললে আমাকে বলে দাও, তুমি এই যে পোশাকটা পরে আছো সেটা কার পছন্দের? হ্যাঁ হ্যাঁ, তোমারই পছন্দের, কিন্তু জিজু থাক না, এর বেশি আর কিচ্ছু বলার দরকার নেই। আমি বুঝে গেছি। কি বুঝেছ? এটাই যে বিয়ের পর স্বামীরা স্ত্রীর গোলাম হয়ে যায়। কি দিদি? ইয়েস। তোমাদের দুই ভাই বোনের এইসব ফালতু কথা শেষ হয়ে গেলে জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে চলো। জিজু, ভালোই হয়েছে তুমি ওয়ার্কার্সদের বলে আগে থেকেই জিনিসপত্র ভিতরে ঢুকিয়ে দিয়েছো। না হলে এত বড় একটা বাংলোতে জিনিসপত্র গোছাতে গোছাতে আমার অবস্থাই খারাপ হয়ে যেত। কি দিদি? শুধু তোর নয়, আমার অবস্থাও খারাপ হয়ে যায় ছোটু। আমি জানি তোমরা খুবই দুর্বল, তাই আমি ওয়ার্কারদের বলে জিনিস গুছিয়েছি। আহা, ছাড়ো তো তুমি। আমি ভালোই জানি যে তুমি কত বড় বাহুবলী। নিচে উঠে এক গ্লাস জলও তো গড়িয়ে খাও না, আবার এসেছেন বাড়ি সাজাবেন। তোমাদের দুই অলসের চক্করে যদি থাকতাম তাহলে আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যেত। জিজু, এই কথাটা তো আমিও জানি যে 1 নম্বরের অলস আমি নয়, তুমি। চুপ করো। তুমি যদি আমার স্ত্রীর ভাই না হতে না, তাহলে এতক্ষণে আমি তোমার অবস্থা খারাপ করে দিতাম। যখনই দেখো সবসময় খালি দিদির পক্ষেই কথা বলে, বোকা কোথাকার। দিদি, ছেড়ে দাও এই লোকটাকে। খালি এমনি এমনি ভ্যাক ভ্যাক করতে থাকে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও যাতে আমি খেয়ে ভালোভাবে শুতে পারি। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে। তোমরা গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি দেখছি কি করা যায়। এ কি হচ্ছে? জানি না, আমিও কিছু বুঝতে পারছি না। আই থিঙ্ক ওয়েদারটা খারাপ হবার জন্যই বোধহয় এই সমস্ত কিছু হচ্ছে। আমার কথা শোনো, আমার কথা শোনো। সঞ্জয়, এটা কে বললো? আমার কথা শোনো, আমার কথা শোনো। দিদি, মনে হচ্ছে এখানে কোথাও ভূত আছে। পালাও দিদি, পালাও। জিজু, সঞ্জয়, তাড়াতাড়ি খোলো দরজাটা। চেষ্টা করছি তো নাইনা, কিন্তু খুলছে না। এ কি? কিছু একটা করো, আমার ভাই তো লাট্টুর মতো ঘুরতেই থাকছে। দিদি, জিজু, বাঁচাও আমাকে, বাঁচাও। মায়াঙ্ক, মায়াঙ্ক, বাঁচাও আমাকে। সঞ্জয়, আমার কথা শোনো, আমার কথা শোনো। ওরে বাবারে, আমার কোমর। জিজু, আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। আমরা কি এখনো বেঁচে আছি? এই বাড়িতে 100% ভূত আছে। আমরা আর এই বাড়িতে থাকবো না। আমরা সবাই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। চলো। হ্যাঁ জিজু, এই বাড়িটা ভুতুরে। তার থেকে চলো পালাই এখান থেকে। ঠিকই বলেছ তুমি। আমি এখনই ওনারকে ফোন করছি। কেন গো? এই কথা তো আমিও বলেছি। তুমি শুধু কেন মায়াঙ্ককে বলছো? কারণ আমার স্ত্রীর একমাত্র ভাইয়ের কথার গুরুত্ব আছে। পয়েন্ট
আই লাভ ইউ জিজু। আমার কথা নেই, আর কি করছো তো? একবার শুধু এই বাড়ি থেকে বেরোই, তারপরে দেখাচ্ছি। হ্যালো। হ্যালো প্রকাশবাবু, আমি সঞ্জয় বলছি, আপনার ভাড়াটে। আমি ক্ষমা চাইছি প্রকাশবাবু, এই বাড়িতে আমরা থাকতে পারবো না। এটা ভুতুড়ে বাড়ি। আপনি আমাদের ডিপোজিটের টাকা ফিরিয়ে দিন, আমরা চলে যাব। খবরদার সঞ্জয় বাবু, আপনি অকারণে আমার বাড়ির বদনাম করবেন না। আমার বাড়ি মোটেও ভুতুড়ে নয়। যদি আপনি এর থেকে ভালো প্লেস পেয়ে যান, আপনি তাহলে যেতে পারেন। আপনি যে টাকা দিয়েছিলেন, আমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করেছি। নতুন ভাড়াটে এলেই আমি আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেব। থ্যাংক ইউ। আরে কিন্তু কি বললেন ওনার? উনি আমাদের ডিপোজিটের টাকা অন্য কোথাও ইনভেস্ট করেছেন, তাই যতক্ষণ না উনি নতুন ভাড়াটে পাবেন ওই টাকা ফেরত দিতে পারবেন না। আমাদের লাগবে না কোনো টাকা, প্রাণ থাকলে সব থাকবে। আমরা আজই এখান থেকে বেরিয়ে যাব। কোথায় বা যাব? আর যদি আমরা কোথাও যাইও বা, কিন্তু এত জিনিসপত্র নিয়ে গিয়ে আমরা কোথায় রাখবো? আর এমনিতেও এই মুহূর্তে অন্য কোনো বাড়ি নেওয়ার মতো ডিপোজিটের টাকা আমার কাছে নেই। তাই যতক্ষণ না আমরা ডিপোজিটের টাকা ফেরত পাচ্ছি, এখানেই থাকবো। আরে সঞ্জয়, কিন্তু এখানে ভূত থাকে, আমরা কি করে তার সাথে ম্যানেজ করে থাকবো? সঞ্জয়, তোমার অন্য কোথাও অ্যাফেয়ার চলছে না তো? আর সেই জন্য ওই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি এখানে আমাকে ভূতের কাছে মেরে ফেলতে এনেছো? বলো। এই যে শোনো, এই সব নাটক বন্ধ করো তুমি। আমার কারোর সাথে কোনো সম্পর্কই নেই, ক্ষমা করো আমাকে। জিজু, তখন থেকে তোমরা কি সব বলে যাচ্ছ? আরে চলো এখান থেকে, আমার ভূতকে খুব ভয় লাগে। তোমরা থাকার পরেও ওই ভূত এসে আমাদের উপর অ্যাটাক করলো। এর মানে হলো তোমাদের পরিবারেরই কোনো বয়স্ক আত্মা হবে। দিদি, কি গো? চিৎকার করো না, আর মন দিয়ে আমার কথা শোনো। আমার কাছে এই সব ভূত তাড়ানোর একটা দারুণ আইডিয়া আছে। তাহলে বল, মানে বলো, একটু তাড়াতাড়ি বলো। আই হেট ইউ বোথ। তারপরেও শোনো, আমি এক তান্ত্রিক বাবাকে চিনি, আর সত্যি বলতে কি উনিও আমাকে চেনেন। বাবা ভূত তাড়াতে একেবারে ওস্তাদ। আমি ওনাকে এখানে ডাকছি। উনি এলেই ভূত চলে যাবে, আর কাজও হয়ে যাবে। তখন আর আমাদের এখান থেকে যেতে হবে না। কি কেমন হবে? দিদি, জিজু পাগল হয়ে গেছে। তোমাদের যদি মরতে হয় তাহলে তোমরা মরো এখানে থেকে, এই ভুতুরে বাড়িতে। আমি তো চললাম। জিজু, তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে ফোন করো। বেঁচে থাকলে তাহলে দেখা হবে। হ্যালো। হ্যালো বাবা, আমি সঞ্জয় বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আনন্দনগরের 5 নম্বর বাড়িতে চলে আসুন। এই বাড়িতে ভূত আছে, তারা আমাদেরকে এই বাড়িতে বন্দি করেছে। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। বলি, আমি ওখানে যাব, কিন্তু দক্ষিণা কত দেবে? আরে বাবা, কত চান আপনি? 1 দিয়ে দিও। বাবা, আপনি 1 কি 2000ই নেবেন। আসুন। 2000? আমি তো 100 ভেবেছিলাম। তুই কত দিবি বল? বাবা, আমার কাছে তো শুধুমাত্র 50 টাকাই আছে। যা, তুই কাল আসবি। এখন আমায় অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, আমি আসছি। তান্ত্রিক বাবা আসছেন। কিন্তু জিজু, হনুমান চল্লিশা পড়ো। আমি ফিল্মে দেখেছি, হনুমান চল্লিশা পড়লে ভূত আসে না। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তি লোক উজাগর। হনুমান চল্লিশা পুরোটা পড়ো। যদি না পড়ো তাহলে আমার ভগবানকে ইনসাল্ট করার জন্য তোমাদের এক এক করে আমি মারবো। এক এক করে মারবো। তোমরা দুজনে হনুমান চল্লিশা পুরোটা জানো কি? না, মরে গেলাম। তোমরা থামবে আর আমি শুরু করব। জিজু বাঁচাও আমাকে। সঞ্জয়, আমায় বাঁচা।
বাঁচবে না। তুই ওদের মারতে পারবি না আমি থাকতে, বুঝলি? তান্ত্রিক বাবা এসে গেছেন। আমি যেখানে থাকি সেখানে ভূত পিশাচের এত সাহস নেই যে আমার শিষ্যের কোনো ক্ষতি করতে পারে। তুই আবার কে? আমি হচ্ছি বাবার বাবা, কালেরও কাল, নাম হলো সাকাল। এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয়, যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে। কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে। একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা কা করে ওখান থেকে উড়ে চলে যায়। সুমিত ড্রাইভিং সিটে বসেছিল, দিশা ওর পাশের সিটে বসেছিল। বেবি, তোমার ছেলে চাই না মেয়ে? ছেলে হোক বা মেয়ে, আমার জন্য দুটোই সমান সমান। তাছাড়া তোমার কি চাই? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। উইন্ডস্ক্রিন ক্র্যাক হয়ে যায় আর অনেক রক্তও বেরিয়ে যায়। সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয়। দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল। সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয়। সুমিত, এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না। তার উপর তোমার এই ভাঙা গাড়ি, আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না? বেবি, এটা ভাঙা গাড়ি নয়, এটা খানদানি গাড়ি। আর বেবি, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে। এখন চলো গাড়িতে বসো, না হলে এখানে পুরো রাত কেটে যাবে। দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো। গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল। তখন এই গাড়ি হঠাৎ 2-3টে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায়। সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। এটা দেখে দিশার মুড খারাপ হয়ে গেল। সুমিত দিশার ভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে। কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো। দিশা ওর কাছে এলো আর রেগে বলল, আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, কিন্তু না, তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল। হয়ে গেল তো আবার খারাপ। কি জানি আমরা কখন গোয়া পৌঁছবো। কাম ডাউন সুইট হার্ট, রেগে যাচ্ছ কেন? এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি। তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না, তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না। তখনই ওর কানের কাছে কেউ যেন এলো। কে তুমি? আওয়াজ শুনে দিশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না। তারপর ওর মনে হলো ওর সাথে এই ইয়ার্কি সুমিতই করেছে, কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে। তাহলে ওই আওয়াজটা কার ছিল? এই প্রশ্নটা দিশার মাথায় ঘুরতে শুরু করলো। সুমিত, আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। ডোন্ট ওয়ারি বেবি, গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব। দিশা, কি হলো? ডাইনি, তোমার পেছনে। সুমিত মোবাইলের লাইট অন করে দেখে, তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। দিশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল। দিশা এ কোনো ডাইনি নয়, একজন বৃদ্ধ মহিলা। শোনো ঠাম্মা, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি? সুমিত, আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম, ডাইনি বেশি মনে হচ্ছে আমার। এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডার্লিং। ডোন্ট ওয়ারি, ও একটা বুড়ি।
ওর নিজের একটা পা কবরে আছে। এ চাইলেও আমাদের কি ক্ষতি করতে পারবে? কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি। তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো। ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল। দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দিশা দাঁড়িয়েছিল। তিনজন ভেতরে চলে আসে আর তখনই দিশার উপরে একটা সাপ পড়ে যায়। দিশা চিৎকার করে লাফাতে লাগলো। উষা ওকে বলল, ভয় পেও না, এটা নকল সাপ, এটা খেলনা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল। উষা যেতে যেতে ওদেরকে দেখলো আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায়। সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে। দিশা গ্লাসে করে জল খাচ্ছিল আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয় ও নিজের খাবারের থালায় অনেকগুলো পোকামাকড় দেখতে পায়। ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো। দিশা, কি হলো দিশা? কি হয়েছে? আরে ওকে, তুমি খাবার ছুঁড়ে দিলে কেন? আমার থালায় অনেকগুলো টিকটিকি, গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল। আমি খাবার না, শুধু পোকামাকড় খাচ্ছিলাম। তুমি ওই খাবার খেও না, ফেলে দাও সবকিছু। দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল। তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয়। দিশা দুধ খেতে শুরু করে। তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে। গ্লাসের দিকে দেখলো তো দুধ লাল রঙের দেখাচ্ছিল। ও তক্ষুনি গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে। এটা তুমি কি বলে যাচ্ছ দিশা? দেখো দেখো, ওখানে না তো টিকটিকি রয়েছে, না গিরগিটি, আর না পোকামাকড়। ওকে, এই নাও দুধ খেয়ে নাও। সুমিত, এতে রক্ত আছে, আমাকে রক্ত খাওয়াচ্ছ? দিশা, তোমার কি হয়ে গেছে? তোমার শরীর ঠিক আছে তো? ওটা রক্ত নয়, দুধ ছিল। মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো। চলো গিয়ে শুয়ে পড়ি। সুমিত গভীর ঘুমে শুয়েছিল। দিশার ঘুম পাচ্ছিল না আর ও বিছানায় বসে আছে। ওর নজর জানালার দিকে যায়, তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, দিশা, দিশা কি হয়েছে? কি হয়েছে? সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে, দিশা, তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না সুমিত, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল। আমি ভালো করে দেখেছি দিশা, ওখানে তেমন কিছুই নেই। এনিওয়েজ, তুমি অনেক ঘাবড়ে গেছো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সুমিত কিচেনের দিকে চলে গেল। ওখানে ফ্রিজ রাখা রয়েছে। সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মুড়ে যায়। আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে। ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায়। ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল। সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায়। তখনই দিশার চিৎকার শুনতে পাওয়া যায়। সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায়। সুমিত, ও আবার এসেছিল। সুমিত, প্লিজ আমার বিশ্বাস করো, ও আবার এসেছিল। ও সত্যিই ডাইনি। তুমি ঠিক বলছো, এই জায়গাটা ঠিক নয়। আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম। চলো চলো, পালাও এখান থেকে। সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল, কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায়। দুজন বুঝতে পারলো না যে এখন তারা কি করবে। দিশা পেছনে ঘুরে তাকালো, তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায়। ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল। সুমিত ওপরে তাকিয়ে দেখে, তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল, কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল। ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল।
ও জোরে জোরে হাসতে শুরু করলো। আজ অব্দি বাংলো থেকে কেউ বেঁচে পালাতে পারেনি, তোমরা দুজন কি করে যাবে? হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায়। সুমিত আর দিশা ঘাবড়ে গিয়ে পেছনের দিকে পালাতে লাগলো, কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিঁড়ে বেরিয়ে আসে। দুজন ওখানেই মরে যায়। আর ডাইনি হাসতে শুরু করে। মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয়, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে।